ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলে বাংলাদেশে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাধাগ্রস্ত হবে আমদানি রপ্তানি, ঝুঁকি বাড়বে দেশ দুটির আকাশসীমা ব্যবহারেও। এমনকি ভারত পাকিস্তান যুদ্ধে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করলে আক্রান্ত হবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশ। এই অবস্থায় দুদেশের কাউকেই সরাসরি সমর্থন না করার পরামর্শ তাদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দুই পরাশক্তি ভারত পাকিস্তানের উত্তেজনা আতঙ্ক ছড়াচ্ছে দক্ষিণ এশিয়া জুড়ে। India has once again endangered the peace not only in South Asia but in the region. চিন্তার ভাঁজ বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোর। কি হবে, কি হতে যাচ্ছে, এমন আলোচনা দেশ জুড়ে। বিশ্লেষকরা বলছেন এখনই বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা কম, তবে দুদেশের সীমান্তে গোলাগুলি চলতে থাকলে যুদ্ধে জড়িয়ে যেতে পারে দেশ দুটি, যার নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশেও। ন্যাশনাল পলিটিক্সকে এক ধরনের বেনিফিট নেওয়ার জন্য এই বর্তমান নরেন্দ্র মোদী সরকারের একটা এজেন্ডা থাকতে পারে। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের অবশ্যই ক্ষতির সম্ভাবনা আছে। এখানে ইনভেস্টমেন্টের যে স্কোপগুলো আছে সেগুলো মানুষ এগোবে না। সোশ্যাল আনরেস্ট বাড়ার চান্স আছে। সোশ্যাল আনরেস্ট আমাদের তো এখনও রিলিজিয়াসিটি প্রচণ্ডভাবে কাজ করে মানুষের তৃণমূল পর্যায়ে অ্যাটলিস্ট, আর রাজনীতিবিদদের মধ্যে। ভারত পাকিস্তানের যুদ্ধাবস্থার মধ্যেই আশঙ্কা তৈরি হয়েছে পারমাণবিক হামলা নিয়ে, কারণ দুদেশে আছে ৩৪২টির মতো পারমাণবিক অস্ত্র। এখনই সে অবস্থার সৃষ্টি হয়নি বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম। তবে পাকিস্তান বড় আকারে আক্রান্ত হলে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, আর এটি হলে বিপর্যয় নেমে আসবে দক্ষিণ এশিয়ায়। ভারত ও পাকিস্তানের মধ্যে একটা দ্বিপাক্ষিক চুক্তি আছে, পরমাণু অস্ত্র ব্যবহার যাতে না করে দুই দেশ, যে কোনো পরিস্থিতিতে হোক না কেন। এই চুক্তি তারা কিন্তু আগে প্রচুর উত্তেজনা দুই দেশের মধ্যে আমরা দেখেছি, কিন্তু তারপরে কিন্তু পারমাণবিক যে ব্যবহার এটা কিন্তু কেউ কখনো চিন্তা করে নাই বা তারা বলেও নাই। পারমাণবিক অস্ত্র ব্যবহার করা এখানে আফগানিস্তানের এটা প্রভাব ফেলবে, আমাদের উপর প্রভাব ফেলবে, পাকিস্তানের উপর প্রভাব ফেলবে, ভারতের উপর প্রভাব ফেলবে। সো এটা তো সুদূর প্রসারী প্রভাব। এই প্রভাব থেকে এটা খালি একটা যে সরাসরি মানুষ মারা যাবে তা না, এটা কিন্তু অনেকে কিন্তু সাইকোলজি ট্রমাটাইজড হবে, অর্থনৈতিকভাবে অনেক এই জায়গা অনেক সব ব্যবহার করতে পারবে না। তারা বলছেন ভারত পাকিস্তানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত বাংলাদেশের, তবে কারো পক্ষ নেওয়া ঠিক হবে না। বাংলাদেশ রাষ্ট্র সেখানে মেডিয়েটরের কাজ করা উচিত, সেখানে ফুয়েলিং না দিয়ে বরং কোনো পার্টিকে সমর্থন না দিয়ে ছোট রাষ্ট্রের যে ক্যাপাসিটি তার মধ্য দিয়ে শাটল ডিপ্লোমেসির জায়গায় কাজ করতে পারে। তাদের যে ইস্যুগুলো আছে, যে কাশ্মীরের অমীমাংসিত ইস্যুগুলো, এগুলো তারা এখন কিভাবে একজন মধ্যস্থতার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে পারে। कर्नल सोफिया कुरैशी। উত্তেজনা নিরসনে জাতিসংঘ কিংবা প্রভাবশালী দেশগুলো ভূমিকা রাখতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ভারত পাকিস্তান সংঘাতে সন্ত্রাসবাদের অভিযোগে নিরপেক্ষ তদন্ত চায় চীন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিসের সেমিনারে তিনি এসব কথা জানান। চীন সন্ত্রাসবাদের সব রূপ ও প্রকাশের বিরোধিতা করে ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান জানান রাষ্ট্রদূত। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 5 দশক উপলক্ষে রাজধানীর ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে ভারত পাকিস্তানের সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। বলেন, শান্তি প্রতিষ্ঠায় দুদেশকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। ভারতের সন্ত্রাসবাদের অভিযোগ নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। এছাড়া ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে এমন কোন পদক্ষেপ থেকে দুই দেশকেই বিরত থাকতে হবে। তিস্তা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত চীন, তবে এ বিষয়ে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে বলে জানান ইয়াং ওয়েন। রোহিঙ্গা সংকট সমাধান ও মিয়ানমারে মানবিক করিডোর নিয়েও কথা বলেন চীনা রাষ্ট্রদূত।
বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে। মিয়ানমারে মানবিক করিডোর ইস্যুতে চীন জড়িত নয়, এটা বাংলাদেশের বিষয়। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন হস্তক্ষেপ করে না। সেমিনারে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধান একটি জটিল বিষয়, তবে প্রত্যাবর্ষণ পরবর্তী বন্দোবস্ত নিয়ে এখনই ভাবতে হবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের মানুষের জন্য বিএনপি কাজ করতে চায় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা দেশের ভালো চায় না তারাই বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। সাবেক অ্যাটর্নি জেনারেল এ.জে. মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, তাই সংস্কারের কথা বলে অনির্বাচিত সরকার অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। এ সময় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার স্বার্থে আওয়ামী লীগ সরকারের দোসর বিচারকদের অপসারণ দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবং সত্যিকার অর্থেই একজন বিজ্ঞ প্রজ্ঞানৈতিক অঙ্গনের এখন পর্যন্ত অনিশ্চিত অবস্থার মধ্যে আছি যে আদৌ আপনার অল্প সময়ের মধ্যে এই রেস্টোরেশন সম্ভব কিনা। প্রত্যেকদিন নতুন নতুন আপনার যুক্ত হচ্ছে শর্ত, বিভিন্ন বক্তব্য, যা দিয়ে আরো জটিল করে ফেলা হচ্ছে সবকিছুকে। বিদেশি বিনিয়োগ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সকালে লালদিয়াচর বে টার্মিনাল প্রকল্প এবং চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন সব সরকারের প্রথম এজেন্ডা হওয়া উচিত। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের বন্দরে রূপান্তরের এখনই সময়। এছাড়া বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরি বানানোর পাশাপাশি চট্টগ্রাম বন্দরকে বাণিজ্যিক হাব বানাতে মহাপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। সেজন্য বন্দরের সক্ষমতা বাড়িয়ে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আবাসন নিয়ে কাজ করা জরুরি বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ নির্বাহী চেয়ারম্যান। সকালে বে টার্মিনাল, লালদিয়াচর ও বন্দরের এনসিটি টার্মিনাল পরিদর্শন শেষে তিনি বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য। শুধু লালদিয়াচর নির্মাণ হয়ে গেলে বিদেশি বিনিয়োগ আসবে অতিরিক্ত 600 থেকে 800 মিলিয়ন ডলার। প্রতি বছরই আমাদের 400, 500, 600, 700 মিলিয়নের বেশি আসে না। তো এই একটা প্রজেক্টে যদি আমাদের 800 মিলিয়ন ডলারের এফডিআই আসে এবং এপিএম এর মতো একটা ভালো কোম্পানি থাকে, সেটা আমাদের দেশের ইকোনমির জন্য এবং ওভারঅল আমাদের ফাইন্যান্সিয়াল হেলথের জন্য ইজ ভেরি ভেরি ক্রুশাল। বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের প্রশ্নে বিডা চেয়ারম্যান বলেন, সারা বিশ্বে বিখ্যাত যেসব প্রতিষ্ঠান বন্দর পরিচালনা করছে তাদের নিয়ে আসা হচ্ছে বাংলাদেশে। এর মাধ্যমে বন্দরের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার সম্ভব। যে আমাদের লং টার্ম ভিশন বা অ্যাম্বিশনের সাথে এটা অ্যালাইন্ড। অ্যাট দ্য সেম টাইম এই কোম্পানিটা গ্লোবালি খুবই ওয়েল রেপুটেড, তাদের অপারেশনাল এক্সপিরিয়েন্সও খুব ভালো। তারা ওই নলেজটা নিয়ে আসবে, তারা গ্রিন পোর্টের কনসেপ্ট নিয়ে আসবে বাংলাদেশে। সো এই কারণে আমরা আর কি এই প্রজেক্টটাকে খুবই সিরিয়াসলি, খুবই ডেডিকেটেডলি ট্র্যাক করার চেষ্টা করছি। এ নিয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যারা বিদেশি কোম্পানি, যারা আমরা আশা করছি যে ওরা বিলিয়নস অফ ডলার্স ইনভেস্ট করবে, ওইখানে তারা গুডস এনে ওইখানে তৈরি করে সেটা গুডস আবার বিদেশে রপ্তানি হয়ে যাবে। প্রকল্প পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও বন্দর চেয়ারম্যান সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দিনাজপুরের বিরল উপজেলার মুকলেশপুর ইউনিয়নের ঢেলপির ব্লকে বড় বৃধান ৮৮ কাটার উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এদিকে ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে সারা দেশে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে গণ অধিকার পরিষদ। দিনাজপুর প্রতিনিধিকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আদিন সজীব। দিনভর আলোচনার কেন্দ্রে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কিভাবে তিনি দেশ ত্যাগ করলেন, কে বা কারা সহযোগিতা করছে,
তা স্পষ্ট না হলেও এর দায় অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চাপাচ্ছেন অনেকেই। দামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় দেশ ছেড়ে পালিয়েছেন। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের 9 মাস পর হত্যা মামলার আসামি আব্দুল হামিদ বুধবার রাত 3টা 5 মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককে যান। এ খবর ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া জানান জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধারা। অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ এবং আদালতে আসামিদের জামিন দেয়া হচ্ছে। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। এই যখন পরিস্থিতি, তখন এই সরকার আওয়ামী লীগের কি বিচার করবে আর কি বা সংস্কার হবে তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। আব্দুল হামিদ সহ ফেসিবাদের দোসরদের সেফ এক্সিট দেয়াই উপদেষ্টাদের প্রশ্নবিদ্ধ ভূমিকায় বিক্ষোভ করেন কোনো সংগঠন। আমরা ইতিপূর্বে দেখেছি ওবায়দুল কাদের থেকে শুরু করে আওয়ামী লীগের দামি এমপিরা পালিয়েছে এবং যারা পালিয়েছে প্রত্যেকে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায়। আমরা দাবি করছি আগামী 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। দিনাজপুরের বিরলে ধান কাটার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে এই বিষয়ে কথা বলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত পাকিস্তান যুদ্ধে ভয়ের কোনো কারণ নেই, সম্পূর্ণ নিরাপদ রয়েছে বাংলাদেশের সীমান্ত। এখানে কোনো ভীতির কোনো কারণ নেই, আমাদের এই বর্ডার সম্পূর্ণ সিকিউর, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। আদ্দিন সজীব, এটিএন বাংলা। দুদকের তলবে হাজির না হওয়ায় ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন। এদিকে শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে এবার ঘুষ সংক্রান্ত এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেয়ার অভিযোগে দায়ের করা মামলার তদন্তে আসামি হিসেবে বক্তব্য দেওয়ার জন্য আগামী 14 মে সকাল 10টায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে হাজির হতে বলা হয়েছে। দুদকের এ সংক্রান্ত নোটিশে এসব তথ্য জানানো হয়।